কথাটা কর্ণগোচর হওয়া মাঝেও থমকে যায় অরিন। পা দুটো বুঝি কোনো এক অদৃশ্য বেড়াজালে বন্দী হয়ে পড়েছে অসহ্য। বুকের মাঝে বয়ে যাচ্ছে এক অসহ্য কাঁপন। অরিন কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে। মানে? রৌদ্র মুচকি হাসে, বিছানা ছেড়ে ধীর গতিতে এগিয়ে আসে অরিনের দিকে। ক্ষণিকের মাঝে রৌদ্র অরিনের পেছনে এসে দাঁড়ায়। তার শরীর আর অরিনের পিঠের মাঝে দূরত্ব একেবারে সামান্য। অরিন উপলব্ধি করছে তার পিঠে আশ্রে পড়েছে রৌদ্রের গরম নিঃশ্বাস। রৌদ্রের উপস্থিতি নিজের এতটা কাছে পেয়ে অরিনের সর্বাঙ্গ যেন কেঁপে উঠে। মেরুদণ্ড বেয়ে নেমে যায় এক শীতল স্রোত। কাঁপা কাঁপা হাত দুটো খোপ করে মুচড়ে ধরে জামার একাংশ। অন্যদিকে রৌদ্র এক নিমিষে ঘোর লাগা নয়নে তাকে আছে তার মনোহরিণীর দিকে। নিজেকে মনে মনে হাজারবার আটকাতে চেয়েও যেন আটকাতে পারছে না সে। মনের মধ্যে বারংবার হানা দিচ্ছে এক নিষিদ্ধ চাওয়া। বারে বারে তার ইচ্ছে করছে অরিনকে একটু ছুঁয়ে দিতে। বারে বারে তার ইচ্ছে করছে অরিনকে একটু ছুঁয়ে দিতে, গভীরভাবে ছুঁয়ে দিতে। এই মুহূর্তে রোদ্রের নিমিষেই পারিবারিক সকল নিষেধাজ্ঞা সম্পর্কে সকল বেড়ি বাঁধ ভেঙে ফেলতে ইচ্ছে করছে। রৌদ্র ঘোর লাগা চোখে অরিনের ফর্সা মসৃণ ঘাড়ে তাকিয়ে আছে। সেখানে শোভাবর্ধনকারী হিসেবে চলচল করছে এক কালো কুচকুচে তেল। রৌদ্রের না জানি কি হলো, সে কোনরূপ কাল বিলম্ব না করে আলতো হাতে ছুঁয়ে দেয় অরিনের ঘাড়ে থাকা কুচকুচে কালো তেলটা। অরিন তৎক্ষণাৎ কেঁপে ওঠে, মূর্ছা যায় এক অমীমাংসিত লজ্জায়। রৌদ্র বুঝি এতটুকুতেই মন ভরল না। সে এবার করে বসলো আরেক অবিশ্বাস্য ঘটনা। অরিনের কোনোই ধরে এক টানে তাকে দেয়াল ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় অরিন ভরকিয়ে যায়। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র তার এক হাত রাখে অরিনের পাশ ঘেঁষে দেয়ালের উপর। ভাব এমন অরিনকে বুঝি আটকে ফেলবে নিজের চক্ষু সম্মুখে। অরিন এখনও একই ভঙ্গিতে রৌদ্রের দিকে তাকিয়ে। আর রৌদ্র, তার কি হলো আজ? সে কি ভুলে যাচ্ছে এই নিষিদ্ধ কাজের পরিণাম? সে কি হেরে যাচ্ছে নিজের কাছে করা বেনামি ওয়াদার কাছে? সে কি আবারও ডুবে যাচ্ছে অরিনের প্রেমের অতল গহ্বরে? রৌদ্রের মস্তিষ্ক বুঝি থমকে গেছে এক জায়গায়। কোনো রকম ভালো খারাপ কিছুই যেন এই মুহূর্তে তার মনের মধ্যে প্রশ্ন তুলছে না। সে বুঝি হারিয়ে যাচ্ছে অরিনের মায়াবী মুখের আদল চিতে। রৌদ্র ধীরে ধীরে তার শীতল হাতটি অরিনের গালে স্পর্শ করায়। অরিন সেই শীতল স্পর্শ সহ্য করতে না পেরে নিজের চোখ কামড়ে ধরে, চোখ দুটো কুচকে বন্ধ করে ফেলে সঙ্গে সঙ্গে। অরিনের এমন অবস্থা দেখে রৌদ্রের যেন নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে। সে নিজের মনের মধ্যে ওঠা নিষিদ্ধ চাগুলোকে দমাতে তৎক্ষণাৎ নিজের হাতে কামড় বসায়। ব্যথার চোখ মুখ কুচকে আসে তার। ক্ষণকাল বাদে রৌদ্র কিছুটা স্বাভাবিক হয়, হাত ছড়িয়ে নেয় অরিনের পাশ হতে। আর অরিন, সে তো এখনও চোখ কুচকে বন্ধ করে রেখেছে। চোখ খোলা থাকলে হয়তো দেখতে পারতো এক পাগল প্রেমিক পুরুষের নিজেকে দমানোর কত রূপ চেষ্টা। রৌদ্র শান্ত চোখে সেদিকে এক পলক তাকায়, পরে দৃষ্টি অন্যদিকে তাক করে রাজবাড়ি কঞ্চে বলে, অরে, পুরুষ মানুষ হচ্ছে শুকনো কাঠের ন্যায়, আর নারী হচ্ছে জ্বলন্ত আগুনের শিখা। তাই নারীর সংস্পর্শে আসলে পুরুষের ছাই হওয়া অনিবার্য। অরিন চট করে চোখ খুলে রুদ্রকে আবিষ্কার করে নিজের অনেকটা দূরে। তার সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে এখনো ঘুরপাক খাচ্ছে রৌদ্রের বলা কথাগুলো। একে একে দুই মিলিয়ে যখন সবটা তার বোধগম্য হলো, তখনই তার মুখের আদলে এসে হানা দিল রাজ্যের লজ্জা আর অস্বস্তি। ফলস্বরূপ তার নাকের জগা আর গাল দুটোতে ছেয়ে যায় রক্তিম আভায়। রৌদ্র একবার সেদিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে অন্যদিকে দৃষ্টি ঘোরা। এই মেয়ের দিকে আরেকবার তাকালে রৌদ্র যে নিজেকে হারিয়ে ফেলা সুনিশ্চিত। রৌদ্রের দৃঢ় চোয়াল আরও খানিকটা দৃঢ় হয়ে ওঠে। সে গম্ভীর কণ্ঠে বলল, অরি, রুমে যা। অরিন বুঝি এই কথাটারই অপেক্ষা ছিল। সে মাথা নিচু করে এক ছুট লাগা নিজের রুমের উদ্দেশ্যে ছুটে এসে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় অরিন। সেখানে দরজায় পিঠ ঠেকিয়ে হাবাতে থাকে অনবরত। মুখে রক্তিম আভা আর মনে কোনো এক অজানা তৃপ্তি পেয়ে যাওয়ার অভাচক। অরিনের মনে হচ্ছে আজ আবার অতিরিক্ত সুখ সহ্য করতে না পেরে ওর মরণ না হয়ে যায়। না না, ওর তো এখন মরলে হবে না। ভালোবাসার মানুষের সাথে এখনও যে বাঁচতে হবে বহুদিন, একসঙ্গে পাড়ি দিতে হবে বহু পথ। অরিনের আজ নিজেকে বজ্র ভাগ্যবতী মনে হচ্ছে। সত্যি কি তাহলে তার অনুমান সঠিক ছিল? যদি তাই হয়ে থাকে তাহলে
তার আর দেরি করা চলবে না, খুব শীঘ্রই মনের কথা জাহির করতে হবে তার। রোজও কাউচে হেলান দিয়ে কপালে আঙুল থেকে চোখ বন্ধ করে আছে। তার এই মুহূর্তে বিরাট টেনশন হচ্ছে। না জানি তখনকার করা নিজের অনিয়ন্ত্রিত ব্যবহারে অরিন কি না কি মনে করলো। আবার তৎক্ষণাৎ রোজের মাথায় এক অন্য চিন্তা এসে হানা দেয়। সে ভাবে রোজ অরিন কি আমায় ভুল বুঝলো? এবার শটান হয়ে বসে হাত দিয়ে চুলগুলো খামচে ধরে বিড়বিড়িয়ে বলে, উফ, এত কন্ট্রোললেস কি করে হলাম আমি? এবার কি করে সামাল দেবো সবটা? পরদিন সকালবেলা ডাইনিং টেবিল জুড়ে খাবারের সমারোহ। বাড়ির সকলে ইতিমধ্যে একসাথে হয়েছেন ব্রেকফাস্ট করতে, শুধুমাত্র রৌদ্র বাদে। খাবার খেতে খেতে প্রত্যেকে চুপচাপ কথা বলছে, অথচ কবির সাহেব একেবারে নিশ্চুপ। তিনি আঙুল দিয়ে অন্যমনস্ক হয়ে রুটি ছিঁড়ছেন, শুধু মুখে তুলবার নাম নেই। সাব্বির সাহেব খাবারের এক ফাঁকে বড় ভাইয়ের দিকে তাকান। কবির সাহেবকে খাবারের দিকে অন্যমনস্ক থাকতে দেখে সাব্বির সাহেব ফিকুচকে বলেন, ভাইজান। হঠাৎ তাকে এক প্রকার হকচকে ওঠেন কবির সাহেব। তিনি এদিক ওদিক একবার চোখ বোলায়। সকলেই নিজেদের মাঝে ব্যস্ত। কবির সাহেব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সাব্বির সাহেবের দিকে তাকে গম্ভীর গলায় বলে ওঠেন, বল, কিছু বলবি? সাব্বির সাহেব গোটানো ফিউ আরও কিছুটা গুটিয়ে যায়। কবির সাহেব এমন হাবভাবে তিনি কণ্ঠে স্বাভাবিকতা রেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? তোমাকে এমন অন্যমনস্ক লাগছে যে? কবির সাহেব বুঝতে পারলেন ভাই তার অনেকক্ষণ যাবৎ হয়তো তাকে পর করে যাচ্ছে। তিনি প্রসঙ্গ এড়াতে কিছুটা গলা খাকারি দিয়ে বললেন, না, তেমন কিছু না, আসলে নতুন ডিলটা নিয়ে একটু চিন্তা করছিলাম আর কি। সাব্বির সাহেবের কেমন যেন বিশ্বাস হলো না তার বড় ভাইজানের কথা। তবুও তিনি মুখ খুলে কিছু বললেন না। মাথা ঝাঁকিয়ে আবারও মনোযোগ দিলেন খাবারে। তাদের খাবারের মাঝেই সেখানে উপস্থিত হয় রৌদ্র। একেবারে হসপিটালের জন্য রেডি হয়ে তারপর এসেছে। শ্যামবরণ পুরুষের দৃঢ় চোয়ালে খোঁচা খোঁচা দাড়ি, বিড়াল চোখে বরাবরের মতন খয়েরি ফ্রেমের চশমা আঁচানো, পরনে অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে সিলভার কালারের ওয়াচ আর বুকের সামনে দুটো বোতাম খোলা। রৌদ্র চেয়ার টেনে বসে পড়ে। তার বরাবর সামনে চেয়ারে বসে তাকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত অরিন। ঠিক সেই মুহূর্তে রৌদ্র ও তাকায় ওর দিকে, ফলে চোখাচোখি হয় দুজনার। অরিন আজ তার সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরায় না। সে রৌদ্রের তাকানো দেখে মুচকি হেসে নিজের দৃষ্টি সরায়। এদিকে রৌদ্র অরিনের এহেন কার্যক্রমে ফিকুচকায়। মনে মনে উত্তর খোঁজে অরিনের এমন কাণ্ডের কারণ, কিন্তু উত্তর বরাবরই শূন্য। পরে নিজের দৃষ্টি অরিনের উপর থেকে সরিয়ে খাবারের দিকে মনোযোগ দেয় রৌদ্র। খাবারের মাঝে বরাবরের মতো আজও রৌদ্র দু একবার অরিনের দিকে আর চোখে তাকাইছে, তখনই চোখাচোখি হয় অরিনের সাথে। তার মানে কি অরিনও তার দিকে তাকিয়েছিল এতক্ষণ? রৌদ্র এবার বেশ চিন্তা হয়, ভাবতে থাকে পরবর্তী আগাম ঘটনা সম্পর্কে। দুপুর 2টা। রৌদ্র তার কেবিনে বসে কয়েকটা পেশেন্টের ফাইল ঘাটাঘাটি করছে। তখনই কেউ একজন হন্তদন্ত হয়ে পাশে প্রবেশ করে। পায়ে প্রবেশ করে একজন কেবিনে। রৌদ্র হাতে থাকা ফাইলগুলো থেকে এক পলক চোখে নজর সরিয়ে দৃষ্টিপাত করে সামনে থাকা ব্যক্তিটির দিকে। পরক্ষণে ভ্রুক্ষেপীনভাবে আবারও দৃষ্টি আনে ফাইলগুলোর দিকে। রৌদ্রের এহেন ভ্রুক্ষেপীন আচরণে দাঁত কটমট করে রেহান। রৌদ্রের টেবিলের উপর সশব্দে থাবা বসিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, শালা, আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না রে? রৌদ্র ফাইলগুলোর আড়ালে মুচকি হাসল। কিয়ৎকাল বাদে আবারও তা মিলিয়ে গেল অজানায়। রৌদ্র এবার হাতের ফাইলগুলো টেবিলের উপর রাখে, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে বলে, ডুড, ইউর ওয়ার্ডস নিড এ কারেকশন। আই এম ইউর সম্বন্ধী, নট শালা। বলেই ভাব দেখিয়ে দুহাত পকেটে গুজে সটন হয়ে দাঁড়ায় রৌদ্র। এদিকে রৌদ্রের কথায় দাঁত কিরমিরিয়ে এগিয়ে আসে রেহান। রৌদ্রের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় বলল, রাখ তোর শালা সম্বন্ধী। আগে তুই বল, কালকে তুই ঠিক কি করেছিস? আমি কিছুক্ষণ আগে সরকারি হসপিটালে রোগগুলোকে দেখে আসলাম। মাই গড, কি অবস্থা করেছিস ওদের! পর্যায়ে থামে রেহান। আবারও কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠছে, এই, ওয়েট আ সেকেন্ড, ডাক্তাররা বললো ওদের নাকি ওইটা আর চলবে না। আচ্ছা, সবগুলোর একসাথে একই সমস্যা হলো কি করে? এ বিষয়ে তুই তো কিছু করিসনি। রৌদ্র রেহানের কথায় ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে, যেন রেহান এই মুহূর্তে
তেমন কোনো জরুরি কথা বলছে না। রেহান আবারও খানিকটা রাগ দেখিয়ে বলে, কিরে, আই এম আস্কিং ইউ সামথিং, উত্তর দে। রোজও এবার মুখ খুলে দৃঢ় চোয়ালে শক্ত করে জবাব দেয়। হ্যাঁ আমি করেছি, সো হোয়াট? রেহান বুঝি আকাশ থেকেই পড়লো, বিস্ফোরক নেত্রে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। অঞ্চে অবাকের রেশ ধরে বলল, সিরিয়াসলি বাড়ি সবগুলোর ওইটা একেবারে অকেজো করে দিলি? একটু তো রহম করতে পারতি। রৌদ্র আগের ন্যায় বলল, যারা আমার সানশাইনের দিকে হাত বাড়াবে তাদের যে এমনটাই হবে। বলেই সে রেহানের কাছে গিয়ে তার পিঠে চাপড়ে বলল। তাদের কথা বাদ দে, চল একসঙ্গে লাঞ্চ করা হোক। রেহান রোজের ভাবলেশীন কথাবার্তায় বুঝতে পারে একে কিছু বলা আর পাথরে নিজের মাথা ঠুকানো একই বিষয়। তাই তো রেহান নিজেকে স্বাভাবিক রেখে সম্মতি জানায় রৌদ্রের কথা। অতঃপর দুজনই মিলে চলে যায় ক্যান্টিনে। রৌদ্র আর রেহান নিজেদের পছন্দসই খাবার অর্ডার করে চুপচাপ এটা সেটা নিয়ে কথা বলতে থাকে। ঠিক তখনই রৌদ্রের ফোন বেজে ওঠে। রৌদ্র কথা বলার মাঝে অত গুরুত্ব দেয় না, কিন্তু পরপর দুটো কল আসায় বাধ্য হয়ে কথা থামিয়ে পকেট থেকে ফোন বের করে সামনে ধরে রৌদ্র। তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে ভেসে ওঠার নাম্বার দেখে চোখ ছানা বড় হয়ে আসে তার। বেখেয়ালিতে বসত টেবিলের উপর ছেঁকিয়ে রাখা হাতটি সাইড থেকে পড়ে যায়। রেহান রৌদ্রের এমন হাবভাবে বেকুব বনে যায়, রৌদ্রের মুখের সামনে ছুটকি বাজে, চিকিৎস করে। এই কি হলো তোর? কতক্ষণ যাবত কলটা বাজছে, ধরছিস না কেন? কে কল দিয়েছে? রোদের কানে কি কথাটা আদৌ পৌঁছাতে পেরেছে? সে এখনো অবাক লোচনে তাকিয়ে ফোনের স্ক্রিনে। রেহান এবার মেজে ছাড়লো, খেকিয়ে উঠছে, জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে বলবি তো? প্রত্যুত্তরে রোজও এবারও নিশ্চুপ। রেহান আর কিছু জিজ্ঞেস না করে বিড়বিড়িয়ে সামনে থাকা পানির বোতলে চুমুক লাগায়। সেই মুহূর্তে রোজও হঠাৎই বিড়বিড়িয়ে বলল, সানশাইন। সাথে সাথে মুখ থেকে সব পানি ছিটকে ফেলে রেহান। আকস্মিকতায় পানি উঠে যায় তার নাকে মুখে, কাশতে থাকে অনবরত। এদিকে রেহানের মুখ থেকে ছিটকে ফেলা পানি সব গিয়ে পড়ে রোজোর গায়ে। তৎক্ষণাৎ রোজো অবাকের রেস কাটিয়ে দ্বিগুণ ক্রোধ নিয়ে তাকাও রেহানের দিকে, খটমট করে বলে, ইডিয়েট, কি করলি এটা? রেহানের কি আর সেদিকে হুঁশ আছে? বেচারা রোজের কথা এতটাই শখ খেয়েছে যে নাকে মুখে যাচ্ছে তাই অবস্থা। রোদ্র রেহানের অবস্থা অবলোকন করে আর কিছু বলল না। বিরক্তির সাথে মুখে চক্রান্ত শব্দ করে গা থেকে পানি ঝরাবার বৃথা চেষ্টায় চালায়। এত কিছুর মাঝে রোদ্র প্রায় ভুলেই বসেছিল যে কেউ ওকে একজন তাকে অনবরত কল দিয়ে যাচ্ছে। রোদ্র হঠাৎ খেয়াল হয় ফোনের কথা, সাথে সাথে সে কল ব্যাক করে নম্বরটিতে। যতবার রিং হচ্ছে ঠিক ততবার রোদ্রের হার্টবিটও ফার্স্ট হচ্ছে। মনে মনে বারংবার হানা দিচ্ছে হয়তো কিছু দুশ্চিন্তারা। বরাবরই সে চিন্তা একজনকে ঘিরেই ভাবছে। ও ঠিক আছে তো? কোনো বিপদ হলো না তো? একবার দুবার রিং হতে ওপাশ থেকে ফোনটি রিসিভ হলো। রৌদ্র তখনও চোখ বন্ধ করে ফোনটি কানে ঠেকিয়ে রেখেছে। ওপাশ হতে কোনো শব্দ না আসে রৌদ্র এবার চোখ মেলে গম্ভীর গলায় শুধ হয়। অরি? ওপাশ থেকে কি কেউ হাসলো? কিন্তু কই, আওয়াজ তো আসলো না। তবে কি সে নিঃশব্দে হেসেছে? রৌদ্র বিষয়টি বুঝতে পেরে মুচকি হাসায়। ক্ষণকাল বাদে আবারও বলে, অরি? ওপাশ থেকে এবার শব্দ আসলো, তবে থিমি স্বরে। জি। রৌদ্র আবারও গম্ভীর গলায় জিজ্ঞেস করে, এ সময় কল দিলি, সব ঠিক আছে? অরিন এবার চুপ। সাহস করে তো কল দিয়ে দিল, কিন্তু এবার বলবে যে কে? অরিন এবার নিজের উপরই বিরক্ত হয়। রোজ তো একা একাই রৌদ্র ভাইকে কল্পনা করে কত শত কথা বলে, তাহলে আজ কেন বলতে পারছে না কিছুই? কেন এমন লাগছে তার? অরিন এবার ঘর ছেড়ে বারান্দায় যায়, দূর আকাশে দৃষ্টি রেখে গভীর শ্বাস ফেলে। অন্যদিকে সেই নিঃশ্বাসের শব্দ কর্ণগোচর হতেই একজনের হৃদয় যে তোলপাড় শুরু হয়েছে, তার খবর কি রাখে অষ্টাদশী? অরিন মনে অজস্র সাহস সঞ্চার করে আমতামতো করে বলল, মানে আপনি কি লাঞ্চ করেছেন রোদ ভাই? রৌদ্র থমকায়, অবিশ্বাসের চোখে একবার ফোনটির সামনে এনে দেখে এটা আদৌ কি অরিনের নাম্বার নাকি? হ্যাঁ ঠিকই তো আছে সবটা, এটা তো অরিনেরই নাম্বার। রৌদ্র কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, অরি, আর ইউ ওকে? অরিন রৌদ্রের এহেন কথা ভাবা চাকায় খেয়ে যায়। সহসা তার হাসি হাসি মুখটা থেমে যায়। সে হতভম্ব গলায় বলে উঠছে, আমি তো অসুস্থই রোদ ভাই।
রোজ এবার হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই কিছু মনে পড়ার ভঙ্গিতে ভ্রুগোটায় মনে মনে বিচলিত হয়ে পড়ে এক আগাম অশনি সংকেতের আগমনে। রৌদ্রকে চুপ থাকতে দেখে অরিন আবারও বলল, রোদ ভাই, লাঞ্চ করেছেন? রৌদ্র অরিনের ডাকে সম্বিত ফিরে পায়, নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল। না, এখনো করিনি। অরিন তখন বিচলিত হয়ে পড়ে, কণ্ঠে তার একরাশ অধিকার বোধ। কেন এখনো খাননি কেন? বেলা কয়টা বাজে দেখেছেন একবারও? এমন করলে তো শরীর খারাপ করবে, বোঝেন না আপনি? ডাক্তার হয়েও শরীরের প্রতি এত অবহেলা। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। রৌদ্র যেমন চিন্তিত তেমন মনে মনে তার এক অদ্ভুত তৃপ্তি। এই যে দ্য সানশাইন এখন কি সুন্দর তার উপর অভিমান করেছে, ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে, এগুলো সবই যে রৌদ্রের কল্পনা ছিল, কিন্তু আজ যে তা বাস্তবে পরিণত হলো। রৌদ্র এক মুহূর্তের জন্য নিজের সব দুশ্চিন্তা ভুলে গেল। অরিনকে আরেকটু বাজে দেখবার লক্ষ্যে বলল, আমি খাইনি বলে তোর এত দুশ্চিন্তা হচ্ছে কেন? কাহিনী কি? হঠাৎ এমন কথায় অপ্রস্তুত হয় অরিন, মনে মনে মানানসে উত্তর খোঁজে, কিন্তু উত্তর তো আর মেলে না। অরিন কিছুটা ইতস্তত হয়ে বলতে থাকে, না তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। রৌদ্র অরিনের ইতস্ততা বেশ বুঝতে পারে, নিঃশব্দে হেসে নিজের ছুঁচ কামড়ে ধরে, অতঃপর আবারও এক ঘোর লাগা কঞ্চি বলতে ওঠে। কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই থাক। রৌদ্র কিছুটা দম নেয়, পরে স্বাভাবিক কঞ্চি বলে, মিস, আমি খাবার খেয়ে নিচ্ছি, আপনি নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আপনার জন্য কিছু আনতে হবে কি? আসার সময় না হয় নিয়ে আসলাম। অরিন বুঝি খুশিতে আটখানা, খুশির চোটে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মানুষটা এত সুন্দর করে কথা বলে, ইচ্ছে করে সারাদিন শুধু মনোযোগ দিয়ে তার কথাই শুনতে। অরিন মৃদু হেসে ধীর স্বরে বলে, কিচ্ছু লাগবে না, আপনি সাবধানে আসবেন, রাখছি। বলে আর এক মুহূর্ত দেরি না করে ফোন কেটে দেয় অরিন। মনে মনে নিজেকে বাহবা দিতেও ভুলে না সে। ভাবা যায় ঠিক কতটা সাহস সঞ্চয় করে কথাগুলো বলেছে ও। অন্যদিকে রোজ ফোনটি কান থেকে নামিয়ে বুক চেপে ধরে, মুখ ফুরে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, হায় মে মার যাওয়া। রিয়ান শান্ত চোখে পরক্ষণ করে রৌদ্রর কান মুচকি হেসে স্বাভাবিক গলায় বলে, ভাই, এটুকুতেই এ হাল? তাহলে বাকিটা সামলাবে কিভাবে? রৌদ্র কি আর রেহানের সেই কথায় পাত্তা দেবার মতো সময় আছে? সে তো ব্যস্ত নিজের ভাবনায়। বেশ কিছুক্ষণ পর রৌদ্র ফোনটি বুক থেকে উঠিয়ে সামনে ধরে, অতঃপর বলে, পরিশেষে তুমি প্রেমে পড়লে তবে? মা, আমি তো তোমায় অন্য কারোর কথা জিজ্ঞেস করছি না, বলো। আমি শুধু সেই মানুষগুলোর কথা জিজ্ঞেস করছি যাদের জন্য তুমি রোজ কাঁদো। কেন প্রতিবার কথাগুলো এড়িয়ে যাও মা, কেন? মেয়ের কথায় বরাবরের মতো নীরবতা পালন করেন আমরিন বেগম। কি জবাব দেবেন মেয়ের কথায় তিনি? কি আছে কি কোনো উত্তর? থাকলেই বা কি তিনি কি আর বলতে পারবেন সব যা? ইকরার মেজাজ বিগড়ে যায়, সে কাটকাট গলায় আবারও মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, বলবে না তো ঠিক আছে, বলতে হবে না। আমায় কেন বলবে? আমি কে? আমরিন বেগম মেয়ের কথায় মুহূর্তে রণমূর্তি ধারণ করে শক্ত গলায় বললেন, কিছু বলছো তুমি? কিছু বলছি না বিধায় যা নয় তাই বলবে? মায়ের সঙ্গে এরূপ ব্যবহার করবে তুমি? ইকরা নিজের ভুল বুঝতে পারে, সে ছুটে এসে মাকে শক্ত করে জড়িয়ে ধরে, মায়ের বুকে নাক ঘষে কাঁদো কাঁদো হয়ে অপরাধীর স্বরে বলল, সরি মা, বিশ্বাস করো তোমায় কষ্ট দেবার জন্য আমি এসব বলতে চাইনি। আমি আমি যে তোমার চোখের পানি আর সহ্য করতে পারি না মা, আর পারি না। ইকরার কথায় আমরিন বেগম মেয়ের বুকটা কেঁপে উঠছে, চোখে এসে ভিড় জমা অশ্রুর কণারা। ছলছল চোখে এদিক ওদিক তাকিয়ে চোখের বাড়ি কণাগুলো লুকানোর বৃথা চেষ্টা চালান তিনি, কিন্তু ফলাফল বরাবরই যে শূন্য। চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনতা জল। আমরিন বেগম তার কাঁপা কাঁপা হাতটি মেয়ের মাথায় রাখলেন, ধরে আসা গলায় বললেন, অতীত বড্ড খারাপ রে মা, সেটা যত আড়ালে থাকে ততই মঙ্গল। ইকরা মায়ের কথা ভিন্ন এক গভীরতার সন্ধান পায়। ছট করে সে মায়ের বুক থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়ায়, মায়ের দিকে তাকিয়ে এবার কিছুটা সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বলল, আম্মু, লাস্ট একটা প্রশ্ন করি। আমরিন বেগম মেয়ের কথায়
জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। সেই দিকে তাকে ইকরা আবারও বলে উঠছে, ওই দিন হসপিটালে যে ডক্টরের সাথে কথা হয়েছিল সে সম্পর্কে আমার কি হয়? আমির বেগম থমকে গেলেন। তিনি তো সেদিনের ঘটনাটা একেবারে ভুলে বসেছিলেন। নেহাত রৌদ্রের বিষয়ে তিনি ইফতি এবং তার স্বামী জানেন, কিন্তু ইকরা সে তো এই বিষয়ে কিছু জানে না সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতি। ইকরা মায়ের অমন ভাবনায় পড়ে যাওয়া দেখে মায়ের হাতে আলতো ঝাঁকি দিয়ে বলে, বললে না সেদিন সেই ডক্টর তোমায় ক্ষণে ক্ষণে কেন ফুপু বলছিল? উনি কি সত্যি আমাদের আত্মীয় কেউ? আমরিন বেগম এবার মুখ খুললেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও আমাদের আত্মীয়। আত্মীয়? কিন্তু কেমন আত্মীয়? আমার জানা মতে আমার কোনো মামা কিংবা খালা নেই, ইভেন চাচা ফুপিও তো নেই, তাই না? আমরিন বেগমের বুকে আবারও এক কাঁপন ছড়িয়ে পড়ে। তিনি দুরু দুরু বুকে এদিক ওদিক তাকায়, হয়তো উত্তর খুঁজছেন। হঠাৎই ইকরা মায়ের পরিবর্তন লক্ষ্য করে ভ্রুকুটি করে আবার জিজ্ঞেস করে, বললে না যে উনি আমাদের কেমন আত্মীয়? কে হয় তিনি আমাদের? কি সম্পর্ক আমাদের সাথে তার? উনি কি সত্যি আমাদের আপন কেউ? আমরিন বেগম মেয়ের কথায় অতিষ্ঠ হয়ে এক প্রকার চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে হচ্ছে, হ্যাঁ, ও আমার আপন বড় ভাইয়ের ছেলে, ইফতেখার এহসান রৌদ্র। আর আমি হচ্ছি ওর বড় ফুপু, আমরিন এহসান আখি। ইকরা মায়ের কথা হতবাক হয়ে যায়, কাপা কাপা গলায় বলল, এহসান পরিবার আমাদের আত্মীয়? মেয়ের অবাক কণ্ঠে কোনোরূপ প্রতিক্রিয়া দেখান না আমরিন বেগম। সে তো অন্যদিকে মুখ ফিরে চোখে জল ফেলতে ব্যস্ত। খানিক সময় পেরিয়ে যাবার পর ইকরা নিজের হতভম্বতা কাটিয়ে স্বাভাবিক হয়। ঠোঁচ কামড়ে দূরে কিছু একটা ভাবে সে হুট করে মনে পড়ার ন্যায় মায়ের দিকে তাকায়, তারপর আমতা আমতা করে জিজ্ঞেস করে, তাহলে আমার ভার্সিটির অ্যাকাউন্টিং প্রফেসর জনাব তাশরিক এহসান আমার মামা? ছোট মামা? ইকরার কথা শেষ হওয়ার আগে পেছন থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ। ইকরা সেদিকে তাকায়, দেখতে পায় বাড়ির দরজার সামনে পকেটে দুহাত গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ইফতি বোনের দিকে তাকায়, এক ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে ধীর পায়ে। ইকরার সামনাসামনি এসে তার কাঁধে জড়িয়ে আগলে নেয় নিজের বুকের পাশে। ইকরা সে তো এখনো হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ইফতি বোনের হতবিহ্বলতা কাটাতে এবার নীরবতা ভাঙে। বাবুন, এহসান পরিবার আমাদের বড্ড কাছের মানুষের। সে বাড়ির প্রতিটা মানুষ আমাদের আপনজন। এমনকি শুধু তাদের পদবী এহসান নয়, আমাদের পদবীও এহসান। এক পর্যায়ে ইকরা এবারের বাকশূন্যই হয়ে পড়ে, চোখ বড়সড় করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে, মনে মনে ভাবছে, আমরাও এহসান পরিবারের বংশধর। ইকরার ভাবভঙ্গিতে অবাকের স্পষ্ট রেশ। ইফতি সবটা বোঝে। অতঃপর মায়ের দিকে নজর ঘুরিয়ে দেখে তার মা সে আঁচল মুখে গুজে কেঁদে যাচ্ছে। ইফতির বুকটা আবারও ভার হয়ে আসে মায়ের ক্রন্দন দেখে। তারপর নিজেকে সামলে নিয়ে এক গভীর নিঃশ্বাস টেনে বলে, আমাদের বাবার নাম জনাব শাহানুর এহসান, সন অফ আব্দুল মান্নান এহসান। ইকরা এবার নিজের হতবিহ্বলতা কাটিয়ে বিচলিত হয়ে বলে বসে, তার মানে এহসান পরিবার শুধু আমার নানা বাড়ি নয়, দাদা বাড়িও। ভাইজান আসবো? শীততাপ নিয়ন্ত্রিত হিম শীতল কক্ষে নিজের বরাদ্দকৃত ডেস্কে বসে অফিসের কিছু জরুরি ফাইল ঘাঁটছিলেন কবি সাহেব। ছোট ভাইয়ের ডাকে কাজের মাঝে মনোযোগ ব্যাঘাত ঘটায়। রুষ্ট হওয়ার বদলে খুশি হলেন বরং। মুখের আদলে লম্বা একটা হাসি টানেন তিনি। আরে হ্যাঁ, ভেতরে কতবার বলেছি এভাবে অনুমতি নিতে না। ভাইয়ের মুখে এরূপ কথা শুনে মুচকি হাসল কবি সাহেব। কেবিনে প্রবেশ করে ভাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে চেয়ার টেনে বসে পড়েন আরামসে। অতঃপর ভাইয়ের দিকে তাকিয়ে উৎসুক গলায় বলেন, ভাইজান, রেহানের বাবা কল দিয়েছে, বলল আগামীকাল তো শুক্রবার, তোমার কথা মতো কালকে তারা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। কবি সাহেব এ কথা শুনে মুখভঙ্গি কিছুটা গম্ভীর করেন। সাব্বির সাহেব বুঝি ভাইয়ের মনের অবস্থা আজ করতে পারলেন। ভাইয়ের এগিয়ে রাখা হাতের উপর নিজের হাত রেখে বললেন, ভাইজান, রুহির জন্য মন খারাপ লাগছে। কবি সাহেব নিশ্চুপ। হয়তো মনের কথা ভাইয়ের মুখে শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি মাথা নিচু করে বসে রইলেন একইভাবে।
সাব্বির সাহেব এবার শতভাগ নিশ্চিত হলেন ভাইয়ের ব্যাপারে। তিনি দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, ভাইজান, মেয়ে সন্তানগুলো না এমনি হয়। তারা জন্মের পর থেকে কলেজার কাছাকাছি থাকে, মায়ের মতো ভালোবাসে, আদর্শের মতো সম্মান করে। অতঃপর তারা বড় হবার পর কোন দায়িত্ববান পুরুষ এসে এক নিমিষে তাদের আমাদের কাছ থেকে নিয়ে যায়। আসলে ভাইজান, এখানে আমাদের করার বা কী আছে বলো তো? এই যে ভাগ্যের লিখন, প্রতিটি মেয়ের একদিন না একদিন তাদের তো আমাদের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যেতেই হবে। ড্রয়িং রুমে বসে এইসবই দেখছিল। কাল থেকে মনটা কেমন যেন আনচান আনচান করছে তার। এই মুহূর্তে বাড়িতে তিনি আর রাফিয়া বেগম, অনিক আর রৌদ্র সেই বিকেলের দিকে তাদের এক বন্ধুর জন্মদিন পালনের অনুষ্ঠানে গিয়েছে। এই তো কিছুক্ষণ আগে ফোন করে জানালো এই ভারী বৃষ্টিপাতে বের হওয়া মুশকিল। রাফিয়া বেগম আর জুবাইদা বেগমও তাদের নিষেধ করে দিলেন এই বৃষ্টি মাথায় করে না ফিরতে। তাইব সাহেব এখনও পুলিশ স্টেশনে, আর তাসিক সাহেব গিয়েছেন বন্ধুদের সাথে ট্যুরে। ড্রয়িং রুমে এইসব ভেবে জুবাইদা বেগম যখন হাঁসফাঁস করছিলেন অস্থিরতায়, তখনই তার সামনে এক কাপ আদা চা এগিয়ে দেয় রাফিয়া বেগম। জুবাইদা বেগম চোখের সামনে চাপে খানিকটা স্বস্তি পেলেন যেন। হাত বাড়িয়ে চায়ের কাপটি নিয়ে উজ্জ্বল চোখে তাকালেন রাফিয়া বেগমের দিকে। রাফিয়া বেগম তার তাকানো দেখে মুচকি হাসলেন, অতঃপর চোখ দিয়ে ইশারায় বোঝালেন পান করতে। প্রায় মিনিট 20 পর দুই বান্ধবীর মাঝে এটা সেটা নিয়ে আলাপ চলল। ঠিক তখনই এক বিকট শব্দ কানে এসে ঠেকলো দুজনের, আর সঙ্গে সঙ্গে বাড়ির লোডশেডিং হলো। রাফিয়া বেগম বুঝলেন হয়তো পাশে কোথাও ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে, তাই তিনি এবার কিছুটা চিন্তায় পড়ে গেলেন। একে তো জুবাইদা বেগমের লাস্ট সেমিস্টার চলছে, যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে। তার উপর এখন বাড়িতে একা তারা, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। রাফিয়া বেগম মনে মনে আল্লাহকে ডাকলেন। পাশ থেকে ফোনটি খুঁজে টর্চ অন করে জুবাইদা বেগমের দিকে তাকিয়ে বললেন, জবা বোন আমার, তুই একটু বস এখানে, আমি জেনারেটরটা চালু হচ্ছে না কেন দেখে আসছি। জুবাইদা বেগম রাফিয়া বেগমের কথা শেষ হবার আগে তার হাতটি খপ করে ধরে ফেললেন। ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, যাস না রাফু, আমার ভয় হচ্ছে। রাফিয়া বেগমের বুকটা কেঁপে উঠছে তৎক্ষণাৎ। তিনি জুবাইদা বেগমের মাথায় হাত বুলিয়ে আলতো করে বললেন, বোন একটু থাক এখানে, আমি এই যাব আর আসবো। জুবাইদা বেগম অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ে সম্মতি জানালেন। রাফিয়া বেগম তার সম্মতি পেয়ে অন্ধকারে সাবধানে এগিয়ে গেলেন জেনারেটরের সুইচের কাছে। সেখানে গিয়ে তিনি বেশ কয়েকবার সুইচ টিপেও কোনো কুল করতে পারলেন না। বুঝলেন হয়তো কোনো সমস্যা হয়েছে। মনে মনে তিনি ইচ্ছে মতো ছাড়েন স্বামীকে। কয়েকদিন আগেও এরকম সমস্যা হয়েছিল, পরে তিনি জানিয়েছিলেন। সবটা কাজের চাপে সাব্বির সাহেব হয়তো সবটা ভুলেই গিয়েছেন। রাফিয়া বেগম ওসব চিন্তা বাদ দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন ধীর পায়ে। উদ্দেশ্য মোম নিয়ে আসার, অন্তত এই অন্ধকারটা না হয় মোমের আলোয় কাটুক। ট্রান্সমিটার জ্বলে গিয়েছে যা না জানি কখন কারেন্ট আসে। অন্যদিকে জুবাইদা বেগম ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গেছে। আজ হঠাৎ তার এমন ভয় করছে কেন? কই তিনি তো এমন ভীতু না। ভয় দূর করতে এইটা সেটা নিয়ে ভাবতে ভুললেন না তিনি, কিন্তু ভয়কে কোনো রূপ দূর করতে না পেরে হাঁক ছেড়ে জোরে ডাকলেন, রাফু কই তুই? এদিকে আয় না তাড়াতাড়ি। রান্নাঘরে মোম খুঁজতে খুঁজতে জুবাইদা বেগমের কণ্ঠ কর্ণগোচর হয় রাফিয়া বেগমের। তিনি ব্যস্ত গলায় বললেন, এই তো জবা হয়ে গেছে, আসছি আমি। বলতে বলতে তার হাতে আসে মোমের প্যাকেট। রাফিয়া বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। একটি মোম ধরে হাঁটা ধরেন ড্রয়িং রুমের উদ্দেশ্যে। জুবাইদা বেগম যখন অস্থিরতায় কুপকাত, তখন তার কানে আসে ফোনের রিংটন। তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। ভাবলেন হয়তো কবির সাহেব ফোন করেছেন। তিনি আর 7-5 না ভেবে উঠে দাঁড়ালেন। রাফিয়া বেগমের ফোনের টর্চের ক্ষীণ আলোয় এগিয়ে গেলেন রুমের দিকে। রুমে এসে বিছানার পাশ হাতড়িয়ে ফোনটি খুঁজে পেলেন তিনি। ফোনটি হাতে নিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেললেন। এতটুকু কাজেই যেন মূর্ছা যাচ্ছেন তিনি। ফোনটি সামনে ধরে স্ক্রিনে দিকে ভেসে ওঠা নাম্বারের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। রিসিভ করে কানে ঠেকিয়ে ধরলেন। ওপাশ থেকে ভেসে আসে তার চিরচেনা পুরুষের গম্ভীর গলা, জবা তুমি ঠিক আছো? বাড়িতে কি কেউ ফেরেনি এখনো? জুবাইদা বেগম স্বামীর কণ্ঠে
স্পষ্ট চিন্তার রেস পেলেন। তিনি মৃদু হেসে বললেন, হুম, কেউ ফেরেনি, বাড়িতে কেবল আমি আর রাফুই আছি। আর জানো, বাড়িতে কারেন্টও চলে গিয়েছে। কতবার করে বলছিলাম জেনারেটরটা ঠিক করতে, কিন্তু তোমার ভাইয়েরা শুনলে তো।